little things and more. Let the good times roll. আমরা এসেছি একটা নাম না জানা একটা জায়গায়, আমি জানি না এখানকার কি নাম, বাট দুপাশে লোহিত নদী বইছে আর এখান দিয়ে একটা ব্রিজ, পাশে একটা ভাঙা ব্রিজ আছে। ওই ভাঙা ব্রিজটা কি অসাধারণ লাগছে, আর নিচ দিয়ে লোহিত নদীটা এত ভালো লাগছে। ওয়েদারটা একটু বেটার আগের থেকে, বাট এখনও মেঘলা। দেখাচ্ছি তোমাদের, দেখো। আর এই যে ব্রিজটা, এটা পুরাতন ব্রিজ, এটা এখন ভেঙে গেছে, যাওয়া যায় না। আর এটা এখন নতুন ব্রিজ তৈরি হয়েছে। রাজ এখানে ড্রোন ওড়াচ্ছে ওই যে ওপরে। আর বিট্টু ভাইয়া বললো এই জায়গাটার নাম হচ্ছে টিডিং। এদিকটা দেখো, ওই যে দূরে পাহাড়, সুন্দর না জায়গাটা? কোনো টুরিস্ট নেই, আমরা শুধু, রাজ ওইদিকে আছে, আমি এখানটা দাঁড়িয়ে পড়লাম। এত ভালো লাগছে, পুরো আনটাচ, একদম আনএক্সপ্লোর্ড। তো অনেকটা রাস্তা বাকি, তাহলে সত্যি ওই নিচটাই গিয়ে না, ওইখানটায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়তাম। কিছু কিছু জায়গা আছে না, যেখানে এসে মনে হয় যে চুপ করে বসে থাকি, নিজের সঙ্গে কথা বলি, একটু সময় দিই নিজেকে, সেই রকমই একটা জায়গা লাগলো আমার। ऊपर में यहाँ से पैदल जाना है, पैदल ऊपर उठ के फिर नीचे जाना है। আচ্ছা, পরশুরাম কুণ্ড ক্রস করেই দেখতে পেলাম লোহিত নদীর উপর প্রথম একটা ব্রিজ। ওই যে ঘর লাল ঘর দেখাই দিয়ে রাখলে এরপর সব ব্রিজ ওই পানি নেই, জুলাই আগস্টে পুরো হয়ে যেত। তারপর বৃষ্টিকে সাথে নিয়েই প্রায় 20 থেকে 25 মিনিট পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম। এই রাস্তা অপেক্ষাকৃত বেশ ছোট এবং খারাপ, তবে কিছুটা আসার পরেই শুরু হলো সদ্য তৈরি হওয়া মাখনের মতো মসৃণ চওড়া রাস্তা। সাথে লোহিত নদী কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি, ফাঁস দিয়ে আপন খেয়ালে বয়ে চলেছে। মাঝে মাঝে রাস্তা চওড়া করার কাজ চোখে পড়লো অনেক জায়গাতেই। কোথাও কোথাও আবার ল্যান্ডস্লাইড হয়ে যায়, নতুন করে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে রাস্তা। ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে ছুটে চললো আমাদের গাড়ি। তারপর পৌঁছালাম এই সুন্দর জায়গাটায়। ब्लॉक করে করে আগে आए আমরা ওখানে, তবে ও भी कर लेगा हम भी कर लेंगे, एक बार में टाइमिंग मैनेज हो जाएगा। এখানে আস্তে আস্তে হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে না, বড় বড় হোটেল নেই, বিলাসিতা নেই, কিন্তু এই প্রকৃতিতে যা যা আছে, এখানে এলে যা যা পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না। অসাধারণ, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। হাতে সময় অনেকটাই কম থাকায় বেশি সময় না কাটিয়ে তড়িঘড়ি আমরা আবার রওনা হয়ে গেলাম এই সুন্দর জায়গাটাকে বিদায় জানিয়ে। তো ডেঞ্জারাস কি আছে, এর থেকে কত ডেঞ্জারাস হয় জানি, লাদাখ ফাদাখে তো এর থেকেও। না, স্পিতিকে সবচেয়ে, হ্যাঁ, ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস রোড স্পিতি ভ্যালি। যে জায়গাগুলোতে নতুন রাস্তা তৈরি অথবা পুরনো রাস্তা চওড়া করার কাজ চলছে, তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। বাবার এই তো অনেক কাজ করছে না, আর 1 বছর পরে এই জায়গা ট্রেন্ডিং হতে বাধ্য। এই জায়গা ट्रेनिंग होना ही चाहिए 1 साल के बाद, क्योंकि रास्ता भी कंप्लीट हो जाएगा। আমরা প্রায় 70% রাস্তাই ভালো পেয়েছি, আর বাকি 30%-এ কোনো কোনো অংশে আবার দিনের কিছুটা সময় রোড ব্লকেজ থাকে।
এই রোড ব্লকেজ হয়ে কাজ শুরু হবার আগে পেরিয়ে যেতে না পারলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাবার ভয় আছে। আজ ছিল রবিবার, আর তাই আমাদের কোথাও দাঁড়িয়ে পড়তে হয়নি, কারণ রবিবার এখানে প্রায় সব অংশেই কাজ বন্ধ থাকে। তাই আপনাদের একটা কথা বলে রাখি, যখন আপনারা এখানে ঘুরতে আসবেন তখন যাওয়া বা আসার মধ্যে যে কোনো একটা রবিবার করেই প্ল্যান করবেন, তাহলে অনেকটা সুবিধা হবে। ये लोग लॉन्गलिंग से आए, हमको मिला परसों। हाँ लॉन्गलिंग फेस्टिवल देख के आए हैं। अच्छा, अभी चल रहा है वहाँ पे फेस्टिवल? फेस्टिवल होके अभी वो खत्म हो गया, खत्म हो गया। 16 को खत्म हुआ। अच्छा अभी ये लोग पूरा वो अरुणाचल घूमेगा शायद। अच्छा, यहाँ से पूरा बाइकर ग्रुप। बाइक आए हैं। হাই বলো। হাই। সারাদিন জার্নি করে আমার চোখের মুখে অবস্থা খারাপ একবারে, কিন্তু মন ভরে যাচ্ছে সব কিছু দেখে। টুরিস্ট নেই নেই বললে চলে। কিছু কিছু এখানকার লোকাল পাবলিক পিকনিক করতে এসছে, সেগুলো দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, মানে ওরকম গ্যাঞ্জাম নেই। বেড়াতে এলে একটু মানসিক শান্তির দরকার হয়, সেখানে যদি এরকম কেওস সৃষ্টি হয়, এত লোকজন এত কিছু একটা জায়গায় দেখার জন্যে 2 ঘন্টা লাইনেই বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি দেখবো আর কি। বেশি টুরিস্ট আসার আগে আমি বলবো এখানে একবার ঘুরে যাওয়া ভালো। রাজ ওখানে ড্রোনের ভিউ নিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি হাইওলিয়ংয়ে। পাহাড়ের কোলে লোহিত নদীর তীরে অবস্থিত একটা সুন্দর ছোট্ট গ্রাম। লোহিত নদী এখানে কোথাও যেন স্থির, আবার কোথাও চঞ্চল। জলের রং ঠিক পান্না সবুজ আর একেবারে স্বচ্ছ। চারিদিকে কত উঁচু উঁচু পাহাড়। সত্যি আমাদের ভারতবর্ষের অরুণাচলে যে এত সুন্দর জায়গা আছে তা আমার জানা ছিল না। এই ড্রোন ভিউটা এখানে অনেকটাই রাখলাম, কারণ বিশ্বাস করুন এডিট করতে বসে এত সুন্দর জায়গার উপর খুব একটা কাছে চালাতে পারিনি। ভারতের বিভিন্ন জায়গার সাথে সুইজারল্যান্ডের তুলনা করা হয়। যদিও এই তুলনা জিনিসটা আমার খুব একটা পছন্দ না, তবুও যদি সত্যিই তুলনা করতে হয়, এই জায়গাটার সাথে ইউরোপের সাদৃশ্য খুঁজে পেলাম, যা এর আগে হলিউড বা বলিউড মুভি ছাড়া আমি কখনো দেখিনি। আর কত সুন্দর স্মৃতি নিয়ে যে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি তা আমাদের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। সত্যি এত বৈচিত্র্যময় দেশ আমাদের এই ভারতবর্ষ, তাই হয়তো সবাই বলে ইনক্রেডিবল ইন্ডিয়া। সকল দেশের সেরা তুমি আমার জন্মভূমি। অরুণাচল বলতে যারা টাওয়াং, দিরাং, বুমলা ভাবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, সময় এবং সামর্থ্য থাকলে একবার এই জায়গাগুলো ঘুরে যান, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। ঘড়িতে সময় এখন 4:20, আর আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কালাই। এখনো আমাদের ওয়ালাং পৌঁছাতে মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা মতো লাগবে। আর আমরা বরফের পাহাড় দেখলাম, প্রচুর মিথুন দেখেছি, তোমাদের জন্য ক্যামেরা বন্দিও করেছি। আর আকাশ অনেকটা পরিষ্কার, বৃষ্টি আর হচ্ছে না, তো এটা খুব ভালো খুশির খবর। কারণ কালকে আমাদের আরো একটা একটুখানি দাঁড়াবে একটুখানি, যেতে যেতে ঠিক চোখে পড়ে গেল। ওই জন্য বলে না, একটা কথা আছে, বাজে কথা, শকুনের নজর ভাগাড়ের দিকে, আর আমার নজর হচ্ছে প্রকৃতির কোথায় কি সৌন্দর্য আছে সেগুলো খুঁজে বার করার জন্য। ঠিক চোখে পড়ে গেল দেখতে দেখতে। তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে হট করে বাঁ দিকে তাকিয়েছি, দেখো ওয়াটারফল না। আর এই শীতকালে ওয়াটারফল পাওয়া মানে তো বিশাল ব্যাপার, বিশাল ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ জায়গায় শুকিয়ে যায়। কিন্তু চোখে পড়ে গেল, অসাধারণ লাগলো। বেশ ঠান্ডা কিন্তু এখানটায়। দূরত্ব যত কমে আসতে লাগলো, পাহাড়ের কোলে অন্ধকার ততই বাড়তে থাকলো। ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে হওয়ায় একটু আগেই সন্ধ্যা নেমে যায় এখানে। অন্ধকার পাহাড়ি রাস্তা ধরেই এগিয়ে যেতে থাকলাম ওয়ালংয়ের দিকে। প্রায় 7:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম হোমস্টেতে।
যা আগে থেকেই বুক করে রাখার কথা ছিল আমাদের ট্যুর অপারেটর নর্থ ইস্ট সুজান ট্রাভেলসের, অর্থাৎ নেস্ট ট্রাভেল এজেন্সির। ফোন নাম্বার আর ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। কিন্তু গড়বড় শুরু হলো এখান থেকেই। প্রথমে আমাদের যে রুমটা দেওয়া হলো সেটাই থাকতে পারলাম না বেশিক্ষণ। আচ্ছা, তার আগে ওই রুমটা একবার দেখে নিন। রুমটা কিন্তু যথেষ্ট বড়, তবে ওয়াশরুমের একটা বিকট দুর্গন্ধে রুমটা দিকাদায় হয়ে পড়েছিল। রুম চেঞ্জ করে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেল। রুমটা অনেকটা এই রকম। আরও একটা সমস্যা বাঁধল রুমের পেমেন্ট নিয়ে, কারণ আমাদের ট্যুর অপারেটরের প্যাকেজ অনুযায়ী সব জায়গাতেই থাকার ব্যবস্থা ব্রেকফাস্টের সাথে ইনক্লুডেড ছিল। কিন্তু ওয়ালংয়ের এই হোমস্টেতে আসা মাত্রই বলা হলো আমাদের সব রকম পেমেন্ট করতে হবে, থাকা খাওয়া সবই। রাজ বলল, যদি সব পেমেন্টই করতে হবে তবে 2000 টাকা পার নাইট খরচা করে এখানে থাকতে যাব কেন? আর ওয়ালংয়ের সব থেকে বড় সমস্যা, এখানে বিএসএনএলের একটা মাত্র ছোট্ট টাওয়ার আছে। তাই এখানে অন্য নেটওয়ার্ক যেমন পাওয়া যায় না, তেমনি বিএসএনএল থেকে ফোনও বেশিরভাগ সময় করা যায় না, অর্থাৎ কল ড্রপ হয় 99% টাইম। অগত্যা সমস্যার সমাধানে কারোর সাথেই ফোনে যোগাযোগ করা সম্ভব হলো না। আমরা চলে এসেছি খেতে। প্রচণ্ড ঠান্ডা এখানে, তার সঙ্গে আকাশ পুরো মেঘলা। কালকে মনে হয় ট্রেক করতে পারবো না। আর এখানে আমরা এসেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আটার রুটি আর চিকেন, যেমন হয় পাহাড়ের রান্না। শেষ অবধি রাত যখন রাতে পেমেন্ট করতে গেল, তখন জানা গেল যে 1000 টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করা আছে, তাই বাকিটা পেমেন্ট করতে হবে। যাই হোক, এরকমই একটা অপ্রত্যাশিত অভিজ্ঞতা হলো ওয়ালংয়ে আসার পর।